নুসরাত উচ্চ শব্দে চেঁচিয়ে উঠে হেলাল সাহেবকে না দেখার ভঙ্গিতে পাশ কাটিয়ে দৌড়ে সামনের দিকে চলে গেল। আকাশে থোকা থোকা মেঘ জমেছে, থেকে থেকে সেই মেঘে ঢেকে উঠছে একটু পর পর। বৃষ্টি আসার তোড়জোড় চলছে ভালোভাবে। নাসির মঞ্জিলের ড্রয়িং রুমে পদ্মা বাতাসের তোপে আঁকাবাঁকা হয়ে নিজ মনে দোল খাচ্ছে। ঝিরিঝিরি বৃষ্টি নীল দিগন্তে পড়তেই ঠান্ডা আবহ এসে প্রবেশ করল নাসির মঞ্জিলে। বিদ্যুৎ সংযোগ ছুটল তখনই। শীতল গা হিম বাতাস এসে প্রবেশ করলো থাই গ্লাস হয়ে ফরফর করে। সেই বাতাসের সাথে নাসির সাহেবের শীতল দৃষ্টি এসে পড়ল নুসরাতের উপর। নুসরাত নিজেও চোখ বড় বড় করে নিজের বাবার দিকে তাকালো। নাকের পাটাতন ফুলে উঠল তৎক্ষণাৎ। নাসির সাহেব নিজেও মেয়ের দিকে চেয়ে আছেন নাক ফুলিয়ে। গর্জে উঠে বললেন, সব দোষ তোমার। নুসরাত নিজেও গর্জে উঠল। রাগের বহিঃপ্রকাশ ঘটল তৎক্ষণিক। নিজেও চিৎকার করে বলে, সব দোষ আপনার আব্বা। নাসির সাহেব নুসরাতকে শুধরে দিয়ে বললেন, না, সব দোষ তোমার। জি না আব্বা, সব দোষ আপনার। আপনি আগে দেখলেন না কেন? নাসির সাহেব নিজের মুখের ঘাম হাত দিয়ে মুছে নিলেন। নুসরাতকে বললেন, আমাকে দোষ দিচ্ছ কেন? তুমি দেখতে পারোনি চোরটা আসলে কে? নুসরাত দ্বিগুণ জোরে চিৎকার দিয়ে উঠল, শক্ত কণ্ঠে বলল, আপনি দেখলেন না কেন যে চোরটা আপনার শ্রদ্ধেয় বড় ভাই? আমাকে দোষ দিচ্ছেন কেন এখন আপনি? বা মেনে নিন, সব দোষ আপনার। নাসির সাহেব মানলেন না, নুসরাতকে দোষারোপ করে বলে উঠলেন, বললেই হলো সব দোষ তোমার। আমি তো চোর বলিনি, তুমি আগে বলেছো চোর। আব্বা আমি চোরকে আগে দেখিনি, আপনি আগে দেখেছেন। নুসরাত, অস্বীকার করো না, তুমি কি মিথ্যাবাদী? এখন আমাকে ফাঁসিয়ে দিচ্ছ। দোষ তোমার আর চাপাচ্ছ আমার উপর। তুমি আগে দেখেছিলে। আমি তো আরো মানবতা দেখে কিছু টাকা দিতে চাইছিলাম, কিন্তু তুমি চোর বলে লাঠি নিয়ে বের হয়ে গেলে বড় ভাইকে মারতে। নুসরাত চোখ তীক্ষ্ণ করে বলে ওঠে, আব্বা কি মিথ্যাবাদী আপনি? নিজের নিষ্পাপ ভোলা ভালা চেহারার নাদান বাচ্চাকে ফাঁসিয়ে দিতে আপনার লজ্জা করলো না? এত বড় আরোপ নিয়ে কিভাবে বেঁচে থাকবো? একদম আরাম করে বেঁচে থাকবো সারা জীবন। আপনি মানতে বাধ্য আব্বা, সব আপনার কারণে হয়েছে। নাসির সাহেব নুসরাতকে মুখ ঝামটা দিয়ে অস্বীকার করলেন তিনি এরকম কিছু করেনি, এতে তার কোনো দোষ নেই। নুসরাত নিজেও বুকে আড়াআড়ি হাত বেঁধে মুখ ফিরিয়ে রাখল। শরীরের প্রতিটি শিরা উপশিরা সোজা করে টান টান হয়ে দাঁড়িয়ে রইল নিজেকে সত্য প্রমাণ করার জন্য। সময় কাটলো। দুজন চুপচাপ দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা শুরু হলো। আলগোছে দুজন দুজনকে পাত্তা না দিয়ে বসে পড়ল সোফায়। নুসরাত পায়ের উপর পা তুলে বসতে বসতে পকেট থেকে নিজের সাদা ফ্রেমের চশমা বের করলো। চোখে লাগিয়ে ভাব নিয়ে সোজাসুজি হয়ে বসে রইল। নাচির সাহেব নিজেও এরকম করলেন। মোমো আর আহানের আগমন ঘটল তখন দোতলা থেকে। দূর হতে বাপ মেয়ের অদ্ভুত কাণ্ড কারখানাগুলো লক্ষ্য করলো দুজন। একজন আরেকজনের দিকে তাকিয়ে ভুরু বাঁকিয়ে চলে গেল কিচেনের দিকে। নাজমিন বেগমের সন্নিকটে দাঁড়িয়ে আহান ফিস ফিস করে ডেকে উঠল, মেজম্মু, দেখে যাও মেজব্বু আর আপু মিলে ড্রয়িং রুমে কি একটা নাটক জুড়ে দিয়েছে। নাজমিন বেগম পাত্তা দিলেন না। নিজের কাজে একান্ত ব্যস্ত হয়ে বিনা উদ্যোগে আওড়ালেন, বাপ মেয়ে যা ইচ্ছা করুক, তোরা দুজন শুধু দূরে থাক, আর কিছু করিস না। এই উপকারটা কর আমাকে। আহান নাজমিন বেগমের কাজ জড়িয়ে ধরল। মোমো নিজেও অন্য পাশ জুড়ে নিল নাজমিন বেগমের। দুজন সতর্কতার সহিত চোকাচুকি করে নিল। মোমো বলে উঠল, মেজো মামনি, কিছু একটা গন্ডগোল আছে। নুসরাত আর মেজো মামা মিলে নির্ঘাত কোনো কিছু করছেন, না হলে নুসরাত এভাবে চুপ করে বসে থাকার মানুষ না। নাজমিন বেগম সিনকে বাটির স্তূপ রাখলেন। হাত ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিলেন। তোয়ালে হাতে নিয়ে অবশিষ্ট হাতের পানি মুছে অগ্রসর হলেন ড্রয়িং রুমের দিকে। মোমর আহনও পিছু পিছু যেতে শুরু করলো। নাজমিন বেগম স্বামীর সামনে সোফায় বসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? নাচির সাহেব আর নুসরাত সরু দৃষ্টি একসাথে এসে বলল নাজমিন বেগমের উপর। নাজমিন বেগম কপাল কুঞ্চিত করে স্বামীর দিকে তাকিয়ে রইলেন প্রশ্নের উত্তর পাওয়ার আশায়। নাচির সাহেব একটু সময় নিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। স্ত্রীর দিকে ঘোলাটে চোখে চেয়ে আড়ষ্ট গলায় আওড়ালো, বড় ভাইকে চোর ভেবে নুসরাত লাঠি পেটা করছে। নাজমিন বেগম মুখ চেপে ধরলেন। মোমো আর আহান আতঙ্কে দুজনের মুখ চাওচাই করল। ইসরাত পেছন থেকে শঙ্কিত গলায় আতকে উঠে ডেকে উঠল। নিজের দিকে সবার দৃষ্টি অনুভব করতেই নুসরাত দুপাশে মাথা নাড়ালো। নিজেকে নির্দোষ প্রমাণ করতে ঝটপট বলল, আম্মা আব্বার সব দোষ এখন আমার ওপর চাপাচ্ছেন। উনি আগে শ্রদ্ধেয় আব্বার ভাই ইশরাতের শ্বশুরকে দেখেছেন, আমাকে বলেছেন ওই দেখ চোর।
আর আরেকটা কথা, আমি আব্বার ভাই ইশরাতের শ্বশুরকে অত্যাচার করিনি, সবকিছু করেছেন আব্বা। নাসির সাহেব নুসরাতের দিকে চোখ গোল গোল করে তাকিয়ে বলেন, কি মিথ্যুক তুমি আম্মা! আমি কখন আগে বললাম চোর? তুমি নিজেই বলেছো, আর এখন তোমার নিজের বাপের উপর দোষ চাপাচ্ছ। নুসরাত চশমা নাকের ডগায় তুলে নিল, হাতের তালুতে নাক ডলে বলে উঠল, আব্বা, আমি কিন্তু রেগে যাচ্ছি, সত্যি করে বলে দেন সব দোষ আপনার, তাহলে কি? না হলে আপনার সব সম্পত্তি আমি বিক্রি করে দিব। আব্বা সাবধান, নিজের দোষ স্বীকার করুন আর বলুন আমি বাচ্চা, শিশু, নির্দোষ। নাজির সাহেবের বিস্ময়ে কোটর থেকে চোখ বের হয়ে আসলো। নুসরাতকে কিছু বলতে নিবে, সে হাত তুলে থামিয়ে দিল। নুসরাত নাজমিন বেগম আর ইসরাতের পানে চেয়ে নাসির সাহেবের দিকে ইশারা করে বলে উঠল, বিশ্বাস হলো তো আব্বার সব দোষ? আব্বা এমনি এমনি আমাকে ফাঁসিয়ে দিয়েছেন। হ্যাঁ, শরতের মেঘলা আকাশ ঘন ঘন মেঘের আভাসে অন্ধকার, নীল দিগন্তে সাদা মেঘের আচ্ছাদন। মেঘেরা ডানা মেলে খেলা করছে আকাশে। বড় সাদা মেঘের ভেলা গর্জন করছে কিছুক্ষণ পরপর। বিদ্যুৎ চমকানো বেড়েছে অনেকক্ষণ বেশি। নীল অম্বরে সাদা মেঘ বৃষ্টি হয়ে নেমে আসলো পৃথিবীতে। উত্থাল পাত্থাল বাতাসের ঢেউ এসে ছুঁয়ে গেল প্রকৃতির নৈসর্গিকতাকে। পানির সংস্পর্শে এসে এতদিনে ঝিমিয়ে পড়া পৃথিবী সতেজ হলো। সবুজ নির্মলতা এসে ছুঁয়ে গেল পৃথিবী। সাদা পর্দার দোদুল্যমান নৃত্য শুরু হলো। সেদিকে মনোযোগ সহকারে চোখ রেখে হাতের কফির মগে চুমুক দিল আরশ। চোখের সাদা প্রেমে চশমা ভেদ করে কালো মণিগুলো অদূরে নিবিষ্ট। হাতের কাছে থাকা ফোন অনীহার সহিত হাতে তুলে নিল। চোখ সামনে স্থির রেখে কফির মগে আবার চুমুক দেয়। গম্ভীর মুখ বানিয়ে নিজের পরনের সাদা খোলা শার্টের বোতামগুলোর দিকে তাকালো। বুকের বাঁ পাশে বাঁধা ব্যান্ডেজের দিকে সূক্ষ্ম চোখে বোলাই বিশালদেহী পুরুষটা। আলতো হাতে জায়গাটা স্পর্শ করলো সে। ঠোঁটের কোণে ফুটে ওঠে মৃদু হাসির ফোয়ারা। পুরুষালী ক্লিনসেপ গালে সৃষ্টি হয় গর্তের। সেটা ধীরে ধীরে আরও বেশি বৃদ্ধি পায়। নিজের মুলেট কাট দেওয়া চুলে হাত বোলায়। কপালের কাছে ছোট ছোট পড়ে থাকা চুলগুলো ঠেলে দেয় পেছনে। হাত সরিয়ে নিতেই তা আবার এসে নিজের জায়গা দখল করে নেয়। আরুষ নিজের কাঁধের কাছে আঁচড় কাটে। ঘাড়ের কাছে পড়ে থাকা চুলগুলোতে আলতো হাত বুলায়। কিছু একটা মনে করে হাসে। কানের মধ্যে থাকা এয়ারপড বিপ বিপ করে উঠতেই কানের আশেপাশে আঙ্গুল দিয়ে হাত চালায়। নিজের গম্ভীরত্ব বজায় রেখে নিরেট গলায় শুধায়, ওপাশের অবস্থা কি ইরহাম? ভাই, আরেকবার ভেবে দেখা যায় না? জীবন মরণের প্রশ্ন, আস্ত গিলে নেবে আমায়। ইরহামের কাঁদো কাঁদো কণ্ঠ ভেসে আসে, ফিসফিস করে বলে ওঠে। আরুষ বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে। নিজের হাতে থাকা কফির মগ রেখে দেয় নাইট স্ট্যান্ডে। উঠে দাঁড়িয়ে সামনে বড় বারান্দার দিকে এগিয়ে যেতে যেতে বলে, কোনো ভাবাভাবির প্রয়োজন নেই, মিসেস ইডিয়েটকে তো একটু জানানো যায়। ইরহাম বিছানায় পড়ে গড়াগড়ি খায়। এই দুই জামাই বইয়ের পাল্লায় পড়ে তার না আবার জীবন হারাতে হয়। মিনমিন করে মিনতি করে বলে ওঠে, ভাই, এই বাইক ওর শখের। বাইকে আগুন লাগালে আপনার খতরনাক বউ আবার পেছনে আগুন লাগিয়ে দিবে। আরুষ প্রখর নিঃশ্বাস ফেলে। বিরক্ত হয় ইরহামের এত কথায়। দাঁতে দাঁত চেপে জল শক্ত করে নেয়। কিরমিরিয়ে ডাকে ইরহামের নাম। অতপর কণ্ঠস্বর খাদে নামিয়ে শীতল কণ্ঠে হুঁশিয়ারি দেয়, তুই যদি আমার কাজ না করিস তাহলে আমি নিজ দায়িত্বে তোর পেছনে আগুন লাগিয়ে দিব। গট ইট? জি ভাই। আরও সেটে বারান্দার রেলিংয়ের ওপর হাত চেপে ধরে ঝুঁকে দেয়। বাসার নিচের বিলাসবহুল পুলের দিকে চোখ রেখে সন্দেহ স্বরে জানতে চায়, আমি যা বলছি তুই করতে পারবি নাকি অন্য ব্যবস্থা করব? ইরহাম কপালে নিজের হাত দিয়ে দুটো থাপ্পড় দেয়। নিজের হতভাগা কপাল দেখে নিজেরই বিরক্ত লাগছে। মিনমিন করে উত্তর দিতে যাবে তার আগেই আরশ দাঁতে দাঁত চেপে ডেকে ওঠে। ইরহাম! ইরহাম নড়ে চড়ে বসে। গভীর শ্বাস টেনে নিজের ভিতরে নিয়ে নেয়। অত্যন্ত দুঃখী আওয়াজে নিজের অপারগতা লুকিয়ে বলে ওঠে, জি ভাই। জি ভাই কি? আমি এটা শুনতে চাইছি? আমি বলতে চাইছি ভাই, বিকেলের ভেতর সব ব্যবস্থা হয়ে যাবে। ওই বাচাল মহিলাটাকে 4টার সময় নিয়ে ফুটবল মাঠে উপস্থিত থাকিস, না হলে জানি ভাই, জানি আমি উপস্থিত হয়ে যাব ঠিক টাইমে। এভাবে ধমকি দাও কেন? আরশ কথা না বলে ইরহামের মুখের উপর ফোন রেখে দিল। ফোন ঢিল মেরে বেতের সোফায় রেখে প্রলুব্ধ শ্বাস ফেলল।
আরশের শান্তিতে ভাটা দিতে হেলে দুলে আগমন ঘটল মাহাদির। আরশের খোলা বুকের দিকে তাকিয়ে হে হে করে হেসে উঠল। শুধুমাত্র আরশকে জ্বালানোর জন্য ব্যঙ্গাত্মক হাসতে হাসতে লুটিয়ে পড়ল বেতের সোফার উপর। পুরুষালী ভারী ওজনের শরীর বেতের সোফায় পড়তে শব্দ করে নিচের জায়গা থেকে সরে গেল তা। মাহাদি হাসি থামিয়ে কিছু একটা ভেবে নিজের মুখ গম্ভীর করে নিল। তর্জনী আঙ্গুল তুলে ঘোরাতে ঘোরাতে বলে উঠল, ও আমার দায়িত্ব, বুঝেছিস? এর বেশি কিছু না। বেশি কথা বলে একদম জানে মেরে ফেলবো তোকে। তোর দায়িত্বের অবস্থা কি? বেচারি বুঝলো না কোনো হিংস্র নেকড়ের গুহায় পা ফেলেছে। নেকড়ের বুকে একদম গুলি মেরে দিল। ওয়াহ, তোর বউয়ের সাহস আছে বলতে হবে। আরশ চুপচাপ নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। পকেট থেকে সুইনগাম বের করে তা আলগোছে মুখে ঢুকিয়ে নিল। মাহাদিকে নিজের রাগ না দেখানোর বৃথা প্রচেষ্টা করলো, কিন্তু মাহাদি আরশের পিছু ছাড়ল না। আবারও জ্বালানোর চেষ্টা করতে উদ্যত হতেই আরশ শিকারী নয়ন তার দিকে নিক্ষেপ করলো। মাহাদি ভয় পাওয়ার মতো দুহাত সামনে এনে বলে উঠল, প্লিজ ভাই, এরকম করে তাকাস না। আমি পিওর ভার্জিন একটা ছেলে। তোর এই খবিশের মতো চোখের চাহনি আমার পিওর ভার্জিনিটির রফা দফা করে ফেলবে। নজর ঠিক কর, শালা লুচ্চা পোলা। আরশ কথা বলল না, চুপচাপ চেয়ে রইল সামনের দিকে। মাহাদি নিজের বুকে হাত আড়াআড়ি বেঁধে বলল, তোর বউয়ের দিকে এমন দৃষ্টি দিস, যেভাবে তাকাচ্ছিস মনে হচ্ছে আমার মতো ছোট নাদান বাচ্চাটাকে চোখ দিয়ে প্রেগনেন্ট বানিয়ে ফেলবি। আরশ কথা বলল না, চোখ স্থির রেখে চুপচাপ এসে মাহাদির সামনে বসলো, পায়ের উপর পা তুলে। গম্ভীর মুখভঙ্গি করে আরাম করে শুনতে লাগলো মাহাদির হাসাহাসি। মাহাদি হাসতে হাসতে বলল, তোর বউয়ের দিকে তুই তাকাবি, তাকিয়েই বা কি হবে? না তাকিয়েই তো বেচারিকে চোখ দিয়ে তুই ইফটিজিং করে ফেলিস। আরশ এবার রাগী কণ্ঠে ডেকে উঠল, মাহাদি, জি জি। আমার হাতে মার খেতে চাস? তোর মতো মোষের হাতে মার খাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। তাহলে মুখ বন্ধ রাখ। মাহাদি শ্রাগ করলো, ঠোঁট টিপে একটু হাসলো। একটুক্ষণ চুপ থেকে আবারও নতুন উদ্যোগে আরশকে জ্বালানোর জন্য বলে উঠল, আমি ছোট মানুষ, মুখ বন্ধ করে নিব। এই যে জিপার টানলাম মুখে। আর আগে একটা কথা বল। আরশ কপাল কুঞ্চিত করে ইশারা করলো জিজ্ঞেস করার জন্য। মাহাদি মৃদু আওয়াজে জিজ্ঞেস করলো, সরি, তার আগে একটা কথা বল। আমি কথা বললেই তোর যত সমস্যা। তোর বউ তো পুরো দিন বাসালদের প্যা প্যা করে কথা বলে, মুখ এক মুহূর্তের জন্য বন্ধ করে না। মানুষ কথা না শুনলেও জোর করে বেঁধে তার কথা শোনায়। যখন তোর সাথে কথা বলে তখন তুই নিজেও উপরে উপরে ভাব নিলেও ভেতরে ভেতরে হা করে গিলিস ওর কথা। তোর বউয়ের বেলা তাহলে ভিন্ন প্রস্থা কেন? আরশ নির্বিকার চিটে চেয়ে রইল মাহাদির দিকে। নিজের বলিষ্ঠ পুরুষালী হাত জোড়া কোলের উপর রেখে মটমট করে শব্দ করলো, গম্ভীর গলায় বলল, তুই আমার বউ না? মাহাদি ব্যথিত নয়নে তাকাই আরশের দিকে। দুঃখ পাওয়ার ভান করে হাত দিয়ে ঢেকে নেয় নিজের চোখ। মিনমিন করে বলে, ও বউ, বউ গুলি করে মেরে ফেললেও তা মিষ্টি, আর আমি কিছু বললেই তা তিতা। আরশ গম্ভীর গলায় হাসলো, নিজস্বতা বজায় রেখে রাজভারী গলায় আওড়ালো, তা তুই ঠিক বলেছিস। মাহাদি তড়াক করে আরশের চোখে দৃষ্টি নিক্ষেপ করে প্রশস্ত গলায় চেঁচিয়ে জিজ্ঞেস করলো, নুসরাত, যখন তোকে গুলি করছিলাম তা তোর কাছে মিষ্টি লাগছিল, মরার ভয় হয়নি? আরশ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো, উপর নিচে মাথা নাড়িয়ে মাহাদির কথাই সায় জানালো। মাহাদির শোনার মতো করে বলল, মেয়েটার সবকিছুতেই মিষ্টতা ভাব আছে। সর্দির মধ্যেও। আরশ অন্যমনস্ক থাকায় খেয়াল করলো না মাহাদির প্রশ্ন। উপনিস মাথা নাড়িয়ে রাজভারী আওয়াজে বলল, হুম তুই খেয়েছিস? হুম মাহাদি বেতের সোফা থেকে মাটিতে পড়ে গেল, চোখ গোল গোল করে চেয়ে আরশের উদ্দেশ্যে বলল, কি খাইসটা তুই? ওয়াক, বউয়ের সর্দি খেয়ে নিয়েছিস? আরশ শ্রাগ করলো, নিজের জায়গায় বসে থেকে নির্লিপ্ততার সহিত স্বীকৃতি দিল। মাহাদির প্রশ্নে তার ভাবাবেগ হলো না, যা বলার বলুক। আরশ মাহাদির বকবকানিতে কান দিল না। নিঝুম দুপুরে আবারও ব্যথা শরীর নিয়ে বাড়িতে ফিরে আসলেন হেলাল সাহেব।
ঝিরঝিরে বৃষ্টি পড়ায় কপালের উপর সাদা কালো কিছু চুল পড়ে আছে। হাত দিয়ে ভেজা চুল স্পর্শ করতে গেলেন, তখনই কাঁধে আরেক হাত চেপে আর্তনাদ করে উঠলেন। চোখ খিচে নিয়ে নিজের পিঠ দেওয়ালে ঠেকিয়ে দাঁড়ালেন ভরের আশায়। কিচেন থেকে ধূপধাপ পায়ে কারোর এগিয়ে আসার শব্দে পুরুষালী শরীরটা দেওয়ালের বিরুদ্ধে গিয়ে টান টান হয়ে দাঁড়ালেন। বোঝার উপায় নেই মেরুদণ্ডের হাড়ের ব্যথায় মধ্যবয়স্ক লোকটা প্রায়ই ভঙ্গুর। সোজা হয়ে দাঁড়াতেই নিজের পিঠে চিনচিনে ব্যথার অনুভূতি হলো। দাঁতে দাঁত চেপে নাজির সাহেবকে মনে মনে গালি দিলেন। অসভ্য খবিস, নিজের ভাইকে অত্যাচার করে গাধা একটা। লিপি বেগম কিচেন থেকে এসে স্বামীকে সামনে দাঁড়িয়ে অন্যমনস্ক দেখে ভুরু বাঁকালেন। কেমন হলো তার গুণধর স্বামী, যিনি সবসময় সবাইকে চিন্তা প্রদান করেন, আজ তার মুখেই চিন্তা। বিষয়টা আশ্চর্যজনক লাগছে লিপি বেগমের নিকট। কাছে এগিয়ে এসে স্বামীকে কিছু বলতে নিবেন, কথা কেটে দিলেন হেলাল সাহেব। আদেশ দিয়ে বললেন, গরম পানি নিয়ে এসো, কোমর ব্যথা করছে। নিজের আদেশ জারি করে কোমরে এক হাত চেপে উপরে উঠে গেলেন। কোমরের হাড্ডির মটমট শব্দে মনে হলো এক্ষুনি তা ভেঙে হাতে চলে আসবে হেলাল সাহেবের। কিন্তু তেমন কিছুই হলো না। তিনি ভালোই নিজের রুম পর্যন্ত চলে গেলেন। দিব্যি আরাম করে শুয়ে পড়লেন বিছানায়, তবু হাড্ডি হাতে আসলো না। কেউৎকাল অতিবাহিত হওয়ার পর লিপি বেগম মাথায় ওড়না টেনে নিজের রুমে ভেতর প্রবেশ করলেন। গরম পানির পট এগিয়ে দিলেন হেলাল সাহেবের দিকে। ঠাট্টা করে জিজ্ঞেস করলেন, সুন্দরী সতীন আনতে গেলেন আমার জন্য? কোথায় আমার সেই সুন্দরী সতীন? হেলাল সাহেব স্ত্রীর ব্যঙ্গাত্মক গলায় বলা কথা শুনে হাসলেন গা দুলিয়ে। হাসতে গিয়ে ঠিকভাবে গা দোলাতে পারলেন না পিঠের ব্যথায়। চোখ খিচে নিয়ে বললেন, এক শাকচুন্নি মহিলাকে সামলাতে পারছি না, আবার নিয়ে আসবো আরেক শাকচুন্নি? এটা ভাবাই তো আমার নিকট বিলাসিতা। লিপি বেগম স্বামী পিঠির দিকে তাকিয়ে থেকে চাপড় মারলেন। হঠাৎ ব্যথাস্থানে জোরে হাতের চাপড় পড়তে না চাইতেই আর্তনাদ বের হয়ে আসলো হেলাল সাহেবের মুখ দিয়ে। লিপি বেগম ঠোঁট টেনে হাসলেন, আবারও একই জায়গায় চাপড় মেরে স্থির দৃষ্টি স্বামীর পানে নিক্ষেপ করে জিজ্ঞেস করলেন, তার নায়ক সেজে বের হয়ে গেলেন, আর দেখে ফিরে আসলেন চোর সেজে। ব্যাপার কি? কোন সাহসে আমাকে তুমি চোর বললে লিপি? লিপি বেগম সে কথার উত্তর দিলেন না। বুঝলেন এই বিষয়ে কথা বলতে গেলে পানি বেশি গড়াবে, তাই বুদ্ধিমানের মতো আলগোছে কথা কাটিয়ে দেওয়াই তার কাছে ভালো মনে হলো। তখনও স্বামীকে জ্বালানোর জন্য চিন্তা রইল মাথায় অটল, তাই ব্যগ্রতা নিয়ে বলে উঠলেন, সতীন নিয়ে আসতে গেলেন? সতীন কোথায়? আমার ছেলেদের নতুন মা দেখার জন্য আমি অধীর আগ্রহে আপনার পথ চেয়ে বসেছিলাম, আর এখন দেখি আপনাকে মানুষ উত্তমাদম দিয়ে পাঠিয়েছে। হেলাল সাহেব নিজের শরীরের ভাব দিতে দিতে নড়ে চড়ে অন্য পাশ ফিরে শুয়ে পড়লেন। তিক্ততায় পরিপূর্ণ কণ্ঠে বলে উঠলেন, মানুষ আমাকে উত্তম মাধ্যম দিবে কেন? আমি মানুষের কোন বাড়া ভাতে ছাই ফেলেছি? আমি সেটা বলতে চাইছি না। তাহলে তুমি এক্স্যাক্ট কি বলতে চাইছো লিপি? আমি মনে করেছি আপনি আমার জন্য সতীন বাছাই করতে গিয়ে কয়েক ঘা খেয়ে এসেছে, মহিলা মানুষকে উত্ত্যক্ত করার দায়ে। কথা শেষ করে ঠোঁট চেপে হেসে উঠলেন লিপি বেগম। হেলাল সাহেব তড়াক করে পাশ ফিরে তাকালেন স্ত্রীর দিকে। আওয়াজে শক্ততা এনে বললেন, অনেক বেশি মিস করছো মনে হচ্ছে তোমার সতীনকে। জি। তাহলে যাও তোমার সতীনের কাছে। তোমার সতীনকে শেওড়া গাছে রেখে এসেছি, আর বলেছি তার বান্ধবী আমার বাড়িতে বসে আছে, একটু অপেক্ষা করতে, কিছুক্ষণের মধ্যেই সে তার কাছে পৌঁছে যাবে। এখন যাও তোমার সতীনের কাছে, শেওড়া গাছের মগডালে বসে তোমাকে মিস করছে তোমার সতীন। লিপি বেগম ক্রুদ্ধ চোখে স্বামীর দিকে চাইলেন। রুড আওয়াজে জিজ্ঞেস করলেন, আপনি আমাকে বেতনি বললেন? হেলাল সাহেব অস্বীকার করলেন, ঠোঁট উল্টে না বোঝার মতো করে বললেন, পেতনি বলিনি, শুধু শেওড়া গাছের শাকচুন্নি বলেছি। তুমি নিজেই নিজেকে পেতনি বলেছ, আমার কি দোষ এতে? তাহলে তুমি নিজেই মনে করো তুমি উন্নত জাতের একজন পেতনি, আমি আর কি বলবো? লিপি বেগম রাগে হিতাহিত জ্ঞান শূন্য প্রায়। চোখ ছোট ছোট করে তীক্ষ্ণ চোখে প্রশ্ন ছুলেন স্বামীর উদ্দেশ্যে। আমি শাকচুন্নি পেতনি? তার বলতে। হেলাল সাহেব কথা শেষ করে আরাম করে চোখ বন্ধ করে নিলেন, আর একটা কথা বলার ইচ্ছে পোষণ করলেন না।
এবার একটু শান্তি লাগছে তাকে জ্বালাতে আসছে লিপি বেগম। এবার লিপি বুঝবে কত ধানে কত চাল। ঝিরিঝিরি বৃষ্টি থেমেছে অনেক আগে, আকাশে এখনো মেঘের আড়ালে ঢাকা। হয়তো আবার সন্ধ্যার আগে বৃষ্টি হবে। নুসরাত ইরহামের সাথে কাঁধ মিলিয়ে বাহিরে বের হতে হতে আর চোখে তাকালো গ্যারেজের দিকে। ইরহামের তারাই পেছনে ভালো করে দেখতে পারল না। দ্রুত পা চালিয়ে সামনে যেতে যেতে নুসরাত ইরহামকে জিজ্ঞেস করল। কোথায় যাচ্ছি আমরা? ইরহাম মৃদু স্বরে আওড়ালো। গেলেই দেখতে পাবি। রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় স্যাঁতসেঁতে পানি স্পর্শ পাওয়া গেল। নিজের থেকে 2 ইঞ্চি লম্বা জুতো কাদার সাথে মিলেমিশে একাকার হলো। হাঁটু পর্যন্ত লম্বা হোয়াইট কালারের হ্যালো কিটি টি শার্টে কাদা লাগলো। নুসরাত এক হাত দিয়ে নিজের কাপড় থেকে কাদা ঝেড়ে ফেলতে ফেলতে জিজ্ঞেস করলো। এক্স্যাক্ট বল কোথায়? ইরহাম কথা বলল না, তাই নুসরাত ইরহামের দিকে কপাল কুঞ্চিত করে তাকালো। ইরহামের চোখ অনুসরণ করে সামনের দিকে তাকাতেই অজানা ভয়ে ভেতরে কিছু একটা শঙ্কিত হলো। সুরভিকে বারান্দায় দাঁড়ানো দেখে হাঁ করে ওইদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইরহাম। নুসরাত ইরহামের হাত চেপে ধরতে কেঁপে উঠল পুরুষালী শক্ত সামর্থ্য শরীরটা। নুসরাতকে তীক্ষ্ণ চোখে তাকে অবলোকন করতে দেখে চোখ সরিয়ে নিল। আশেপাশে চোখ ঘোরাতে ঘোরাতে হাঁটতে নিবে। নুসরাত শক্ত করে হাত চেপে ধরল। ইরহাম পিছু ফিরে ভুরু বাঁকাতেই নুসরাত ঠোঁট কামড়ে মলিন কণ্ঠে নিষেধাজ্ঞা জারি করল। মাথা থেকে ঝেড়ে ফেল ইরহাম, ও তোর কখনো হবে না। আবেগ হোক আর গভীর কোনো অনুভূতি হোক, বাড়ার আগে সরিয়ে ফেল, না হলে ভবিষ্যতে তোকে কষ্ট পেতে হবে। ইরহাম কথা বলল না, চুপচাপ হেঁটে সামনে অগ্রসর হলো। নুসরাতের হাত তখনও তার হাতের মুঠোয়। নুসরাতকে হাঁটতে না দেখে ইরহাম জোরে টান দিল। নুসরাত থুমড়ি খেয়ে সামনে আসতেই ইরহাম নিজের বাহুতে নুসরাতকে নিল। নুসরাতের চোখের দিকে হালকা ঠোঁটে হাসি আনলো। মোলায়েম কণ্ঠে নিজেই সাফাই গাইল। সেরকম কিছু না। না হলেই সবার জন্য মঙ্গল, বিশেষ করে তোর জন্য। এই একটু পথ আসতে আসতে নুসরাতের পায়ের গোড়ালি টি শার্ট জুতো সব কাঁধার সাথে মাখামাখি খেলো। ফুটবল খেলার মাঠে পৌঁছাতেই ঝুঁকে কাপড় পরিষ্কার করতে লাগলো। ঠোঁট কামড়ে মুখ দিয়ে চসূচক শব্দ উচ্চারণ করে সে। নিজের পেছনে কারোর উপস্থিতি পেয়ে মাথা ঘুরিয়ে পেছনে তাকাতেই চোখাচোখি হলো দুটো কালো মণির মালিকের চোখের সাথে। ম্যানলি মাস্কি পারফিউমের সুগন্ধি নাক চিরে ভিতরে প্রবেশ করলো। কানে আসলো পুরুষালী গম্ভীর স্বর। মিসেস। নুসরাত চোখ সরিয়ে নিয়ে ঝটপট আরশের থেকে দুপা পেছনে সরে গেল। আরশকে সেখানে দাঁড়ানো দেখে কোনো ভাবাবেগ হলো না তার। স্থির দাঁড়িয়ে থাকলো নিজের জায়গায়। আরশ গম্ভীর গলায় শুধালো। ভয় করছে না? না। আরশ শটান হয়ে দাঁড়িয়ে পকেটে হাত ঢোকালো আরাম করে। ঠোঁট বাঁকাতেই পুরুষালী ক্লিন সেপ এক গালে গর্তের সৃষ্টি হলো। নুসরাতের দিকে নির্বিঘ্নে এক পা দু পা করে এগিয়ে গিয়ে একদম সন্নিকটে দাঁড়ালো। নিজেদের ভেতরের শরীরে দূরত্বটুকু মেটালো না। কানে কাছে ঠোঁট নামিয়ে ফিসফিসে আওয়াজে জিজ্ঞেস করলো। কষ্ট হয়নি মিসেস? নুসরাত নির্বিকার চিত্রে চেয়ে রইল। প্রখর গরম শ্বাস ফেলে নিলিপ্ত কণ্ঠে উত্তর দিল। একদম না। বুকের বাঁ পাশে আলাদা এক ঠান্ডা নেমে এসেছিল আপনাকে কষ্ট পেতে দেখে। গম্ভীর গলায় আরও শাসল। নিজেদের ভেতর দূরত্ব বাড়াতে সরে গেল নুসরাতের থেকে। নুসরাতের বিপরীতে দাঁড়িয়ে মন ভুলানো হাসি দিল। ইরহাম নুসরাতের পাশে দাঁড়িয়ে চুপচাপ সব কিছু লক্ষ্য করছিল। আরও হঠাৎ নুসরাতকে সামনের দিকে ইশারা করলো তাকানোর জন্য। নুসরাত কপালে ভাঁজ ফেলে সামনে তাকাতেই চোখে ভেসে উঠল নিজের অতি প্রিয় বাইক। দ্রুত পদক্ষেপে পা বাড়াবে সেদিকে আরও হাত ধরে থামিয়ে দিল তাকে। নুসরাত ভুরুযুগল কুঞ্চিত করতে আরশ ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে নিজের পকেট থেকে দেশলাই বের করে ছুঁড়ে মারল বাইক যেখানে রাখা সেখানে। কেরোসিন ঢালা ছিল বাইকের চারপাশে। সামান্য আগুনের সংস্পর্শে দপদপ করে লাল শিকার লেহলিয়ান রোশনি দাবানলের মতো জ্বলে উঠল চারিদিকে। নুসরাত স্থির চেয়ে রইল আগুনের ভিতর পুড়তে থাকা বাইকের দিকে। বুকের ভেতর মুচড়ে উঠল। ঢোক গিলে নিজেকে স্বাভাবিক রাখার বৃথা চেষ্টা করল। আরশের দিকে চাইতে আরশ ঠোঁট কামড়ে হাসল। নুসরাত নিজেও হাসল। বুকের পাপ পাশে হাত চেপে ধরে ফিসফিস করে আওড়ালো। কষ্ট পেলাম কাজিন ব্রাদার। আরশের দিকে এগিয়ে আসলো নুসরাত মুখের হাসি ঝুলিয়ে। হাত তুলে আরশের সাদা শার্টের কাজ ঝেড়ে ময়লা পরিষ্কার করে দিল।
বুকে যেখানে গুলি করেছিল সেখানে হাত রেখে মুখে ব্যথাতুর করে দুঃখ প্রকাশ করলো। ওই জায়গায় আঙ্গুল স্থির রেখে ফিস করে বলল, কাজিন ব্রাদার, ওইদিকে দেখুন। আরশ নুসরাতের ইশারা অনুযায়ী নিজের বিপরীত পাশে চোখ ফিরাতেই অক্ষিকটরে ভেসে উঠল ব্ল্যাক কালারের মার্সিডিজ বেঞ্জ। চোখ গাড়ির উপর থেকে সরানোর আগে তাতে দপদপ করে আগুন ধরতে লাগলো। দুপাশের আগুনের শিখা এত তাড়াতাড়ি বাড়তে লাগলো দেখে মনে হলো নিমিষে তা আকাশ ছুঁয়ে ফেলবে। নুসরাত আরশের বুক থেকে হাত সরিয়ে নিয়ে কাঁধ থেকে আবারও ময়লা ঝেড়ে নেওয়ার মতো করলো। পুরুষালী চোখ জোড়া এখনও নিবিষ্ট দূরে নিজের গাড়ির ধ্বংসাবশেষ দেখতে। বিস্ময়ে পুরুষালী আঁখি চুকুল কোটর থেকে বের হওয়ার শুধু বাকি। নুসরাত আরশের বলিষ্ঠ হাত জোড়া নিজের হাতের মুঠোয় তুলে নিল। নিজের ভেতরে প্রশ্ন জাগলো, ব্যাটা কি দুঃখে অজ্ঞান হয়ে যাবে নাকি ধূপ করে মাটিতে পড়ে কান্নাকাটি করবে? তারপর আবার নিজেকে সূত্রে দিল, এই ব্যাটার হৃদয় এত দুর্বল না যে অজ্ঞান হয়ে যাবে আর কান্নাকাটি করবে। মাটি চাপড়ে আরশের অন্যমনস্কতার সুযোগ নিয়ে নুসরাত তার হাত থেকে কালো বেল্টের রোলেক্স সাবমেরিন ঘড়িটা আলগোছে খুলে নিল। হাতে নিয়ে তা ভালো করে উল্টে পাল্টে দেখল। নিজের কাছে মনে হলো একটা অজ্ঞেজ জিনিস। ঠোঁট চোখা করে সেটা কিয়ৎকাল অবলোকন করলো, যদি বিশেষ কিছুর সন্ধান পাই। কিন্তু কোনো কিছুর সন্ধান না পেয়ে বিরক্তিতে ভুরুকুচকে অনীহা নিয়ে ঢিল মেরে তাও আগুনের শিখার মধ্যে ফেলে দিল। আর শতবিহ্বল চাহনি নুসরাতের দিকে নিক্ষেপ করলো। পুরুষালী শক্ত রাগী চোখের চাহনি নিজের উপর উপলব্ধি করে নুসরাত বোকার মতো আরশের পানে চাইল। এমন ভাব নিল যে সে কিছুই বোঝেনি। এখানে কি হচ্ছে তার মতো বাচ্চার বোঝার বাহিরে। নুসরাত আরশের থেকে দূরে সরে যেতে যেতে আওড়ালো, আশা করি আজকে রাতে অনেক ভালো ঘুম হবে মিস্টার ব্রাদার। নুসরাত এই কথাটুকু শেষ করে নিয়ে পা বাড়ালো বাড়ির দিকে। ইরহামকে বগল দাবা করে যখন সামনে অগ্রসর হলো তখন নাকের পাটা ফুলিয়ে কিরমিরিয়ে বলল, বাড়িতে পৌঁছাতে দে শালা। তোর ব্যবস্থা আমি নুসরাত নাসির নিচ্ছি। আমি কি করছি বোন? আমার উপর রাগ করছিস কেন? তুই কি করেছিস জানিস না শালা? ইরহাম দুপাশে মাথা নাড়ালো না ভঙ্গিতে, বোঝাতে চাইল সে জানে না কি করেছে। নুসরাত ইরহামের পিঠে দুটো কিল বসিয়ে দুহাতে জড়িয়ে ধরল ইরহামের পিঠ। জড়িয়ে ধরে ঢুলে ঢুলে সামনের দিকে অগ্রসর হলো। গভীর শোকে আহত প্রাণী নেই হাঁটল ইরহামের উপর ভর দিয়ে। হাঁটার ভঙ্গি দেখে মনে হলো এক্ষুনি মাটিতে লুটিয়ে পড়বে। চোখের ভেতর পানি টলমল করলো গড়িয়ে পড়ার জন্য। নুসরাত চোখের পাপড়ি ঝাপটালো। চোখের পাপড়ি ঝাপটানোর ফলে জলধারা নিমিষে উধাও হয়ে গেল অক্ষি কোটরে। ইরহাম নুসরাতের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, হ্যাঁ, কাঁদে না, কাঁদে না আমার বুড়ো বাচ্চা। হ্যাঁ, কাঁদে না, কাঁদে না। আমি কাঁদছি না। দুজন যখন দুঃখে ভারাক্লান্ত মন নিয়ে মাঠ ছেড়ে চলে গেল তখন আরশের রাগের বিস্ফোরণ ঘটল মাহাদির উপর। মাহাদি ঠোঁট টিপে হেসে বলে উঠল, যাই বলিস আরস, আমি যদি তোর বউটার দেখা আগে পেতাম, বিশ্বাস কর ভাই, তুই বিয়ে করার আগে আমি কিডন্যাপ করে তোর বউকে বিয়ে করে নিতাম। কথা শেষ করে আরশের দিকে চোখ রাখতে মাহাদি দুপাশে মাথা নাড়িয়ে না করলো সেটা বলতে চায়নি, মুখ ফুসকে বের হয়ে গেছে। ঠোঁট দুটো হাতে চেপে ধরল। উপলব্ধি করলো ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। যতক্ষণে পালানোর চিন্তা মাথায় আসলো ততক্ষণে তার কলার আরশের হাতের মুঠোয় চলে গেছে। আরশ রাগি চোখে চেয়ে দাঁতে দাঁত চেপে হিসিয়ে জিজ্ঞেস করলো, আমার বউকে বিয়ে করে নিতে? মজা করছিলাম ভাই। আরশ মাহাদির কলার টেনে ধরে নিজের কাছে নিয়ে আসলো। কলারে ধরা হাত ধীরে ধীরে আরো বেশি জোরালো হলো। দাঁতে দাঁত চেপে কণ্ঠ খাতে নামিয়ে বলল, কিন্তু আমি তো এটা সিরিয়াস নিয়ে নিয়েছি, এখন কি হবে? বাড়ি ফিরতে নুসরাত কান্নাকাটি শুরু হলো। যেরকম সেরকম কান্না নয়, সোফার মধ্যে মুখ চেপে কান্না। কোনো শব্দ হলো না, সবে শুধু চুপচাপ দাঁড়িয়ে দেখলো। ইরহাম সান্ত্বনা দেওয়ার জন্য পিঠে হাত বুলিয়ে নিয়ে বলে উঠল, হয়েছে, আর কান্নাকাটি বন্ধ কর। নুসরাত ইরহামের সান্ত্বনা বাণী কানে তুলল না। নিজের গা থেকে ইরহামের হাত সরিয়ে ঝাড়ি মেরে বলল, তোর পঞ্চায়েত দেশে লাথি মেরে এখান থেকে বের করার আগে তুই ভালোই ভালোই বের হয়ে যা। নুসরাতের কথাই ইরহাম কিছু মনে করল না, ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেল। নুসরাতকে একা থাকার সুযোগ করে দিয়ে দোতলায় মোমোর সাথে কথা বলতে চলে গেল। সন্ধ্যাবেলা নাসির সাহেব জরুরি তলব দিলেন নুসরাতকে। না চাইতো নুসরাতকে মুখ ফুলিয়ে উঠে বসতে হলো সেখান থেকে। সোফায় অনেকক্ষণ মুখ চেপে ধরে রাখাই মুখ পুরো লাল লাল হয়ে দাগ পড়ে গেছে।
চোখগুলো কান্নার জন্য লাল হয়ে টইটুম্বুর হয়ে আছে। কারোর সাথে বাক্য ব্যয় করলো না, সবাইকে পাশ কাটিয়ে চলে গেল দোতলায়। নাজমিন বেগম নুসরাতকে মুখ ফুলিয়ে চলে যেতে দেখে ইসরাতের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? চোখগুলো ওরকম হয়ে আছে কেন? ইসরাত দীর্ঘশ্বাস ফেলো, ধীর কণ্ঠে বলে উঠল, ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে, তাই মুখ ফুলাচ্ছে। নাজমিন বেগম মাথা নাড়ালেন। কিচেনে যেতে যেতে ইসরাতকেও ইশারা করলেন চলে যাওয়ার জন্য। ইসরাত চলে যেতে নিজের ফোন কিচেন কাউন্টার থেকে নিয়ে কল করলেন লিপি বেগমকে। প্রথম রিং হতেই কল পিক করে ফেললেন তিনি। নাজমিন বেগম বললেন, হ্যালো আপা। হ্যাঁ, আমি তোকে ফোন দিতেই যাচ্ছিলাম, এর মধ্যে দেখি তুই ফোন দিয়ে দিয়েছিস। নাজমিন বেগমের কপালে ভাঁজ পড়ল, ঠোঁট টিপে চিন্তিত গলায় শুধালেন, কিছু কি হয়েছে আপা? তেমন কিছু না, আরও সে একটু রাগ করেছে। তোর ওখানে কোনো সমস্যা হয়েছে? আপা আমার মনে হচ্ছে আরুষ আর নুসরাত মিলে কিছু একটা করেছে। লিপি বেগমের কপালে কারো ভাঁজ পড়ল। জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে ওঠেন, আমারও মনে হচ্ছিল, রাগে হিসিস করছিল, আর মাহাদিরও। কথাটা বলতে বলতে থেমে গেলেন। হেলাল সাহেব ওনাকে ডাকছেন পেছন থেকে। লিপি বেগম প্রত্যুত্তরে আসছি বললেন। নাজমিন বেগমের উদ্দেশ্যে মলিন গলায় বললেন, তোকে পরে ফোন দিচ্ছি মেজো। আর একটা কাজ করিস, নুসরাতের উপর নজর রাখিস, আর আমি আরশের উপর নজর রাখবো। আমারটার মতে গতি ঠিক লাগছে না, কখন কি করে বসে থাকে তা বলা যায় না। তোর ভাই ডাকছে, পরে কথা বলবো নাজমিন। নাজমিন বেগম ঠিক আছে বলতে লিপি বেগম তাড়াহুড়ো করে ফোন কেটে দিলেন। মোবাইল হাতে রেখে এভাবে দাঁড়িয়ে থেকে চিন্তা করতে লাগলেন। আশঙ্কিক মাথায় আসলো, আপা মাহাদির কথা কিছু একটা বলছিলেন, ওর কি হয়েছে? নাসির মঞ্জিলে আবার গভীর সভা বসেছে। গভীর সবাই কোনো কথা হচ্ছে না, নিশ্চয় বসে প্রহর গুনছে। ইসরাত ঘড়ির পানে একবার চেয়ে সময় দেখে নিল। সন্ধ্যা 6:50। দীর্ঘশ্বাস ফেলে টেবিলে মাথা রেখে শুয়ে বলল, যা বুঝলো আজ এভাবে বসে থাকতে হবে। নুসরাত কিছু একটা আঁকাকি করছে A4 সাইজের পেপারে। ইসরাত উকি দিয়ে দেখতে চাইল তার আগেই নুসরাত আতঙ্কিত হাতে লুকিয়ে ফেলল কাগজ নিজের হাতের মুঠোয়। ইসরাত এক ভুরু উঁচু করে বোনের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁল, ওসব কি? কি সব কি? ইসরাত কথা বাড়ালো না, চুপটি করে বসে রইল। বাহির থেকে ইন্টারকম বাটনে চাপ দেওয়ায় বেল বেজে উঠল। ইসরাত উঠে দেওয়ালের কাছে গেল। ইন্টারকম হ্যান্ডপিস হাতে নিয়ে কানে লাগাতেই যায়নি মোলায়েম কণ্ঠ ভেসে আসলো, এনিওয়ান লিসেনিং? জি, শুনছি। গেট খুলুন ইসরাত, আমরা দাঁড়িয়ে আছি। ইসরাত দেওয়ালের মাউন্টেড ইন্টারকম হ্যান্ডসেট লাগিয়ে রাখলো। ঠোঁট টিপে কিছু বলার পূর্বে দেখলো নাসির সাহেব আর নুসরাত দুজন একসাথে বসে মোবাইলে কিছু একটা করছে। সে এগিয়ে যেতে দেখলো দুজন বাড়ির বাইরে সিসি ক্যামেরা চেক করছে। আরও একটু কাছে যেতে দেখলো নুসরাত ফিসফিসিয়ে বলছে, আব্বা, আব্বা এত কম জিনিস নিয়ে এরা কি করতে আসছে? একবার দেখুন, মাত্র 20 প্যাকেট মিষ্টি আর শুধু ফল 4-5 জাতের। এই ঘরে যে এত মানুষ আছে তারা কি জানে না? মাত্র 4 জন মানুষ, এত বেশি তো না। নুসরাত বিরক্তি দিতে কপাল কুঁচকে ফেলো, অভিযোগ করার মতো করে বলল, উফ, আব্বা এই মেয়েকে সরান, এর জন্য আমি ঠিকমতো মানুষের ব্যাপারে কথা বলতে পারি না। ওটা কথা বলা বলে না, মানুষের পিঠ পিছে তার নামে পরনিন্দা করা বলা হয়। তা আমরা পরনিন্দাই করলাম। তোর এখানে কি? যা, তোর শ্বশুর আর আব্বার শ্রদ্ধেয় ভাই এসছেন, তাদের আপ্যায়ন কর। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমার একা শ্বশুর নয়, আপনারও শ্বশুর উনি। নুসরাত কাজ ঝাঁকালো, অবজ্ঞা করলো ইসরাতের কথা। মৃদু আওয়াজে হাসতে হাসতে বলে উঠল, আপনার শ্রদ্ধেয় শ্বশুর অনেক আগে আমাদের ডিভোর্সের ব্যবস্থা করে ফেলেছেন, তাই এই বিয়ে বেশি দিন স্থায়ী হবে না, আর উনিও আবার শ্বশুর থাকবেন না। নাসির সাহেব নুসরাতের কথায় সহমত পোষণ করলেন। ইসরাত তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করলো, তাহলে তুই কি আর বিয়ে করবি না? নুসরাত রাগ করলো, ঠোঁট কামড়ে হেসে উঠল। ভ্রুক্ষিপীন গলায় প্রশ্নের পিঠে প্রশ্ন করলো, তোকে বলেছি আমি বিয়ে করব না, নিজের পছন্দ অনুযায়ী একটা হ্যান্ডসাম লকরে বিয়ে করব। ইসরাত ভেঙচি কাটল। নুসরাতের দিকে চেয়ে থেকে বিরক্তির সহিত বলল, দেখে নিব, যা একটা বাজেই ধরি। আরুষ ভাইকে ছাড়া তুই আর কাউকেই বিয়ে করবি না, আর তুই করতে চাইলেও আরুষ ভাই কখনো করতেই দেবে না, এটা আমি 100% শিওর।
তুই জিতলে আমার কার্ড তোকে 1 সপ্তাহের জন্য দেব, আর আমি জিতলে তোর কার্ড আমাকে 1 সপ্তাহের জন্য দিবি। রাজি? নুসরাত উপনিস মাথা দোলালো, নাজির সাহেবের দিকে তাকিয়ে ইশারাই বলল। আব্বু, আপনি সাক্ষী, পরে যেন মিথ্যে না বলে। নাজির সাহেব মাথা নাড়লেন। ইসরাতের হঠাৎ টনক নড়ল, মৃদু লাফ দিয়ে বলে ওঠে, আব্বু, গেট খুলতে ভুলে গেছি। জাইন বলেছিল গেট খোলার জন্য। তো কি হয়েছে, এখন খুলে দিলেই হলো। ইসরাতকে ঠায় দাঁড় করিয়ে রেখে নাসির সাহেব আর নুসরাত পা মিলে বের হয়ে গেল লাইব্রেরির রুম থেকে। ইসরাত নাসির সাহেবের সাথে পা মিলে বের হলো। নাজমিন বেগম ওয়াশরুমে ছিলেন। নুসরাত আর নাসির সাহেবকে হেলে দুলে বাহিরে যেতে দেখে পেছন ডেকে শুধালেন। নাজমিন বেগম নাসির সাহেবের দিকে প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করতেই তিনি বললেন, ইসরাতকে জিজ্ঞাসা করো। ইসরাতের দিকে ফিরে তাকিয়ে আগে নিষেধাজ্ঞা জারি করলেন নাজমিন বেগম। বাপ মেয়ের কোথায় যাওয়া হচ্ছে শুনি? এবার বলিস না তুই অন্য কাউকে জিজ্ঞেস করতে। কি হয়েছে সেটা তো আগে বলবে। কাকে কি জিজ্ঞেস করব? কে এসেছে? ও, এই ব্যাপার, বড় আপু এসেছেন। নাজমিন বেগম ইসরাতের সাথে আর কোনো বাক্য ব্যয় না করে কিচেনের দিকে দৌড় দিলেন। ইসরাতের উদ্দেশ্যে হাঁক ছুড়ে বললেন, যা রুমে গিয়ে কাপড় চেঞ্জ কর আর মুখে কিছু লাগিয়ে নে, কাজের মহিলার মতো লাগছে তোকে। ইসরাত দীর্ঘশ্বাস ফেলে চলে গেল উপরে। বাড়ির বাহির থেকে মানুষের গমগমে স্বর ভেসে আসলো। নুসরাতেরও কিছু উদ্ভট কথা কানে আসলো ইসরাতের। নিজেকে এসব শোনা থেকে অনেক কষ্টে থামিয়ে রুমে গিয়ে রুম লক করে দিল। কাবার্ড খুলে দাঁড়িয়ে রইল কি পরবে ভেবে। পছন্দসই কোনো কিছু খুঁজে না পেয়ে সাদা রঙের একটা থ্রি পিস বের করে নিয়ে আসলো। সেটাই গায়ে লাগিয়ে কিছুক্ষণ ঢং করলো। তারপর ঝটপট ওয়াশরুমে ঢুকে চেঞ্জ করে বের হয়ে আসলো। চুল খোপা করে ওড়না গায়ে বুলিয়ে নিচে দৌড়ালো। নাজমিন বেগমের হাতে হাত কাজ করে দেওয়ার জন্য নিকশ কালো অন্ধকারে ডুবেছে রজনী। ডুপ্লেক্স বাড়িটার বাহির ঝমকালো আলোয় সুসজ্জিত। গেট খুলে যেতেই প্রথমে বাড়ির ভেতর পা রাখলেন সৈয়দ হেলাল আহমেদ। নাজির সাহেব হাসি মুখে এগিয়ে এসে বিনয়ী কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম বড় ভাই, আপনি এখানে আসায় মানে বেশি খুশি হয়েছি। আমি এখানে কারোর ভাই হয়ে আসিনি, আমার ছেলের শ্বশুর বাড়ি এসেছি, তাই একথা মনে রেখে আপ্যায়ন করলে ভালো হয়। নুসরাত নাসির সাহেবকে ঠেলে সরিয়ে দিল। নিজে ঠোঁটে মেকি হাসি ঝুলিয়ে সামনে এসে ঠাট্টা করে বলল, ইশরাতের শ্বশুর আঙ্কেল, ছেলের শ্বশুর বাড়ি প্রথমবার আসলেন আর এই সামান্য জিনিস নিয়ে আসলেন, এটা কি একটু বেশি কঞ্জুসি হয়ে গেল না? উফস শালিকা, আমি তো ভুলেই গিয়েছিলাম এই বাড়িতে আপনার মতো একজন ভয়ঙ্কর খাদক আছে। আশা করি ভবিষ্যতে এরকম ভুল আর হবে না। নুসরাত হাসলো। জাইনের কথাই কোনো প্রত্যুত্তর করল না। জাইন মনে করলো তার কথাই নুসরাত দমে গিয়েছে, কিন্তু সে যে অন্য মতলব মাথায় আটছে তা ধারণা করতে পারল না। জাইন বাড়ির ভেতর পা রাখতেই নুসরাত পেছন থেকে ডাক দিল। পিছু ফিরে চাইতেই নুসরাত জাইনের শার্টের দিকে ইশারা করে বলল, কালো শার্টে ভালো লাগছে আপনাকে, হাড্ডি ভাঙার ডাক্তার। জাইন নিজের চওড়া কাঁধ ঘুরিয়ে এমনভাবে ভিতরে প্রবেশ করলো যেন নুসরাতের কথা তার কানেই যায়নি। ধীরে ধীরে বাড়ি কর্তারা ভেতরে ঢুকতে ঢুকতে আলিঙ্গন করলেন নুসরাতের সাথে। দুজনের মাথায় হাত বুলিয়ে দিয়ে নুসরাতের কপালে চুমু খেলেন। নাচি সাহেব শোয়েব আর শহীদের সাথে আলিঙ্গন করে ততক্ষণে ভেতরে প্রবেশ করেছেন। বাড়ির দুজন কর্তীরা সবাই এসে গিয়েছে। ঝর্ণা বেগমের সাথে নুসরাত যখন কুশল বিনিময় করে ব্যস্ত ছিল, তখন লিপি বেগম এসে জড়িয়ে ধরলেন তাকে। নুসরাত নিজেও জড়িয়ে ধরল হালকা ঝুঁকে। লিপি বেগমের পেছনে চোখ পড়তেই হুডি পরে টান টান হয়ে দাঁড়িয়ে থাকা আরশকে দেখল। কপালের একপাশে প্লাস্টার তার দিকে ভুরু কুঞ্চিত করে চেয়ে আছে লোকটা। নুসরাতের পুলিশি কপালে ভাঁজ পড়ল। সামান্য ভুরু কুঞ্চিত করে আরশের চোখে চোখ রেখে সরে আসলো। লিপি বেগম প্রশ্ন করলেন, আমাদের বাড়িতে আসো না কেন তুমি? জি আসবো। লিপি বেগম গালে কপালে সূক্ষ্ম চুমু খেয়ে সামনে চলে যেতে আরও শেষে দাঁড়ালো নুসরাতের সামনে। কিছু বুঝে ওঠার আগে কৃপা সামান্য বাকিয়ে নুসরাতের কোমর ধরে টেনে নিজের কাছে নিয়ে আসলো। গম্ভীর গলায় শুধালো, বেআইনকে সবাইকে ফ্রিতে চুমু আর হাক দিচ্ছেন? নুসরাত নিজের হাত দিয়ে আরশকে ঠেলে দূরে সরাতে চাইল। আরশ সরল না, আরও এগিয়ে আসলো তার সন্নিকটে। এক হাত দিয়ে নুসরাতের মাথা শক্ত করে নিজের বুকের ডান পাশে চেপে ধরল। মৃদু আওয়াজ মুখ দিয়ে বের করে বলল, সবাইকে চুমু দিচ্ছেন, আমাকে তো আর চুমু দিবেন না, তাই আমাকে জড়িয়েই ধরুন।
নাকি জড়িয়ে ধরতেও আপনার সমস্যা হবে বেআইন? নুসরাত আরশের হাতের নিচ দিয়ে বের হয়ে যেতে চাইল। আরশ অন্য হাত দিয়ে শক্ত করে তার পৃষ্ঠদেশ চেপে ধরল। বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলো, এরকম ব্যাঙের মতো লাফালাফি করছেন কেন? চুপচাপ দাঁড়িয়ে থাকুন, না হলে পুরো 1 ঘন্টা আপনার মাথা বুকে চেপে ধরে এভাবে দাঁড় করিয়ে রাখবো। নুসরাত আরশের সাথে কথা বাড়ল না, শান্ত হয়ে স্থির দাঁড়িয়ে রইল। কোনো প্রকার মুসরি করল না। নুসরাতকে নড়তে না দেখে আরশের শক্ত করে ধরে রাখা হাত শিথিল হয়ে আসলো। নুসরাত সুযোগের সদ্ব্যবহার করলো। আলগোছে আরশের বাহু বন্ধনী থেকে বের হতে হতে হাত দিয়ে খামচে ধরল পুরুষদেহী পুরুষটার বুকের বাপাস। ঘা কাছে থাকায় খামচে ধরতে মুখে বিকৃতি ঘটল তার। দাঁতে দাঁত চেপে ধরে মুখ স্বাভাবিক রাখার বৃথা প্রচেষ্টা করলো। তবু মুখ দিয়ে ব্যথাতুর আর্তনাদ বের হয়ে আসলো। নুসরাত আরশের চোখে চোখ রেখে মৃদু আওয়াজে আদেশ দিল, হুডি খুলুন। কেন? নুসরাত নির্লজ্জের মতো হাসলো। আরশের কাছে এগিয়ে এসে বিনয়ের সহিত বলে উঠল, আপনার পুরুষালী খাজ কাটা বডি দেখব। সমস্যা আছে নাকি লজ্জা পাচ্ছেন বেয়াই? আরশ চোখা চোখে তাকিয়ে একটানে হুডি খুলে ফেলল। পরনের সাদা স্যান্ডো গেঞ্জিতে কিছুটা রক্তের দাগ লেগেছে। নুসরাত সেদিকে ইশারা করে আরশের উদ্দেশ্যে বলল, এবার শুধু রক্ত বের করেছি। পরের বার আমার অনুমতি ছাড়া আমাকে স্পর্শ করার চেষ্টা করলে আপনি বেঁচে থাকবেন কিনা তার গ্যারান্টি আমি দিতে পারছি না। আরশ নিজেও হাসলো। হুডি গায়ে চাপিয়ে নুসরাতকে শক্ত হাতে চেপে ধরল নিজের সাথে। নুসরাত হাত দিয়ে আঘাত করতে যাবে আরশের মুখের মধ্যে। আরশ নিজের এক হাত দিয়ে নুসরাতের দুহাত মুছড়ে নিয়ে পিঠে চেপে ধরল। মাথা সামান্য কাত করে গা হিম করা শীতল কণ্ঠে বলল, কি করবেন করুন, আমিও একটু দেখি মিসেস। নুসরাত দাঁতে দাঁত চাপল। নিজের অপারগতায় নিজেকে ধিক্কার করলো। সেই ক্ষণে সেখানে এসে উপস্থিত হলো মাহাদি। দুজনের দিকে কিছুক্ষণ চোখ বুলিয়ে নিয়ে বুঝতে চাইল এদের মধ্যে কি হচ্ছে। যখন কিছু বুঝলো না তখন পেছন থেকে ডেকে উঠল। নুসরাত, নুসরাত হালকা কাত হয়ে গেটের দিকে চোখ ফেলতে মাহাদিকে ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখল। মাহাদির নাকে প্লাস্টার লাগানো, কপালে সাদা ব্যান্ডেজ, এমনকি হাতে ব্যান্ডেজ করে গলার সাথে তা ঝুলানো। নুসরাত সরু চোখে মাহাদির আর আরশকে অবলোকন করে কিছু বলতে নিবে তখনই কানে ভেসে এলো আরশের ধমকানো গলার স্বর। নুসরাত কি ভাবি বল। নুসরাত আরশকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। চোখ দিয়ে সাবধান করলো স্পর্শ করার চেষ্টা না করতে। আরশ নুসরাতের নিষেধাজ্ঞা সম্পূর্ণ অবজ্ঞা করে কোমরটি ধরে টেনে এনে আবারও নিজের সাথে চেপে ধরল। আরশের থেকে চোখ ফিরিয়ে নিয়ে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলো মাহাদিকে, আপনার কপালের আর হাতের এ অবস্থা কেন? আরশ নুসরাতের মুখ শক্ত হাতে টেনে আনলো নিজের দিকে। কণ্ঠ নিচে নামিয়ে ফিসফিস করে বলে উঠল, ওর এই অবস্থা নিয়ে আপনার চিন্তা না করলেও চলবে মিসেস। এখন শুধু আমার চিন্তা করুন আপনি। পিনপত নীরবতা বিরাজমান নাচি মঞ্জিলে। সবাই চুপচাপ বসে আছে। সবার মধ্যে বসে আছে জাইন। বর্তমানে কেন্দ্রবিন্দু সে হলো বারবার সবার দৃষ্টি অন্য একজনের দিকে চলে যাচ্ছে। না চাইতো অক্ষিপট সেদিক থেকে ফিরে আসছে না সবার। নুসরাত মুখের মধ্যে আমের টুকরো ঢুকিয়ে সবার দিকে তাকালো। চোখের চশমার ভেতর থেকে উকি দেওয়া মেয়েলি চোখ আকারে ছোট ছোট করে কাঠখোট্টা কণ্ঠে জানতে চাইল, কি আমার দিকে এরকম করে তাকিয়ে আছেন কেন? আমি আপনাদের মতো মানুষ, কোনো ভিন গ্রহের প্রাণী না। লিপি বেগম স্বামীর দিকে আর চোখে তাকালেন। শুভ্র মুখখানা ইতিমধ্যেই রক্তে লাল রঙে রঞ্জিত হয়ে উঠেছেন। আরশকে কিছু একটা ইশারা করলেন। আরশ সেসবে থোড়াই পাত্তা দিল না। চুপচাপ বসে হাতের মোবাইল স্ক্রলে মগ্ন হলো। লিপি বেগম এবার নিজ উদ্যোগে কথা বলতে গেলেন। গলা খাকারি দিয়ে ডেকে উঠলেন, নুসরাত। নুসরাত ভুরু কুঞ্চিত করল সামান্য। নিজের মুখে আমের টুকরো ঢুকিয়ে লিপি বেগমের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। মুখ নাড়াতে নাড়াতে উত্তর দিল, জি বড় আম্মু। লিপি বেগম মৃদু হেসে বললেন, পা নামিয়ে বসো বাবা। বড়দের মধ্যে পা তুলে বসা অভদ্রতা। নুসরাত ঠোঁট জিব্বা দিয়ে ভিজিয়ে নিল। মৃদু হেসে পায়ের উপর থেকে পা নামিয়ে নিয়ে বসলো। ইসরাতকে নিজের সাথে করে নিয়ে আসলেন রুহিণী বেগম। আরশ জাইনের পাশ থেকে উঠে এসে বসলো নুসরাতের পাশে। হেলাল সাহেব একবার তেরা চোখে তাকিয়ে চোখ সরিয়ে নিলেন। নুসরাতের পাশে নির্দিষ্ট দূরত্ব রেখেই বসেছিল মাহাতি।
আরশি তা সহ্য হলো না। মাহাদিকে নুসরাতের পাশ থেকে গা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে এক প্রকার অনীহা নিয়ে দূরে সরিয়ে দিল। চোখ সরু সরু করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ওর সাথে কি মধু লাগানো, যে সবসময় তোর সাথে মৌমাছির মতো ডেকে বসতে হয়? মাহাদি ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল, অতঃপর কোনোরূপ শব্দ ব্যয় না করে নিজের চোখ সরিয়ে নিল। গুনে গুনে 2 সেকেন্ড পার হওয়ার পর কিচেনের দিকে চোখ পড়তেই অক্ষি কোটরে ভাসল পা স্লিপ কেটে ধূপ করে মেঝেতে পড়ে যাওয়া মোমোকে। নাদুস নদুস হয়ে নিজের জায়গা থেকে উঠে দাঁড়াতে পারল না মেয়েটা। সোজা হয়ে উঠে দাঁড়াতেই ইরহামের সাহায্য লাগলো। ইরহাম টেনে তুলে দাঁড় করাতেই নাক ফুলেই কিছু একটা বলল মেয়েটাকে। মাহাদি সেদিক থেকে চোখ সরিয়ে নিয়ে বিড়বিড়িয়ে আওড়ালো, এই মেয়ের পড়ে যাওয়ার ছাড়া আর কোনো কাজ নেই? মেঝেতে, রাস্তায়, কাদায়, সব জায়গায় পড়তে হবে, তাও আবার সামনে স্ট্রেঞ্জ। ইসাদ সবার উদ্দেশ্যে সালাম দিতেই শেপ উঠে এসে কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। 1000 টাকার নোট দিয়ে মাথার চারপাশে ঘুরিয়ে নিয়ে নজর কাটলেন। জনার হাতে টাকা তুলে দিতে দিতে বললেন, বুয়াকে দিয়ে দিও। শেপ হেসে বসলেন গিয়ে আবার নিজের জায়গায়। সৈয়দ উঠে এসে ইসরাতের মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর কপালে সূক্ষ্ম চুমুখে মৃদু আওয়াজে বললেন, প্রীতি লাগছে আপনাকে আম্মা। ইসরাত মৃদু হাসল। সৈয়দ সাহেব নিজের জায়গায় বসার আগে ইসরাতকে জাইনের কাছে বসিয়ে দিলেন। নাজমিন বেগম কিচেন থেকে ঘাম মুছতে মুছতে এসে বসলেন সোফায়। নুসরাতকে ফিস করে বললেন, এসির পাওয়ার কমা। নুসরাত সেন্টার টেবিল থেকে রিমোট নিয়ে এসির পাওয়ার কমিয়ে দিল। ধীরে ধীরে ড্রয়িং রুম ঠান্ডা হয়ে আসলো। হেলাল সাহেব এবার বলে উঠলেন, আসল কথায় আসা যাক। যখন সবকিছু নতুনভাবে হচ্ছে, তাহলে নতুনভাবেই পরিচিত হই। নাসির সাহেব উপর নিচ মাথা নাড়ালেন। হেলাল সাহেব ইশারা করলেন সাহেব আর শহীদের দিকে। ওরা দুজন আমার ছোট ভাই, ওদের স্ত্রী, এবং উনি আমার ফুপি, উনি আমার স্ত্রী, ও আমার বড় ছেলে ও ছোট ছেলে। ইরহাম মোমোর দিকে ইশারা করতে ইরহাম কথা কেটে দিয়ে বলে উঠল, আমি মেয়ে পক্ষ। হেলাল সাহেব মোমো আর আহানের দিকে আঙ্গুল তাক করতেই দুজন একসাথে বলে উঠল, আমরা দুজন মেয়ে পক্ষ। নাসির সাহেব সবার দিকে ইশারা করে বললেন, উনি আমার স্ত্রী, এ আমার বড় মেয়ে, আমার ছোট মেয়ে, আমার ভাইয়ের ছেলে, ওই দুজন, আর ও আমার বোনের মেয়ে। সুন্দর পরিবার আপনাদের। কি আপনাদের? ও এবার আসা যাক রীতিনীতিতে। একজন মেয়ে যেভাবে দেখা হয় সেভাবে আমরা মেয়ে দেখব। মেয়েকে বলুন হেঁটে দেখাতে। হেলাল সাহেবের কথায় নাসির সাহেব মাথা নাড়লেন। নুসরাত ভুরু যুগল কিঞ্চিত কুচকে রকচটা কণ্ঠে জানতে চাইল, কেন? কি কেন? মেয়ে কেন হেঁটে দেখাবে? এটাই নিয়ম আম্মু। কে তৈরি করেছে নিয়ম? নাজমিন বেগম চোখ রাঙালেন, মৃদু স্বরে ধমকে বললেন, চুপ, একদম চুপ। এত প্রশ্ন কিসের? নুসরাত সেসবে পাত্তা দিল না, সবার দিকে প্রশ্নাত্মক চোখে তাকিয়ে রইল। হেলাল সাহেব বিরক্তি নিয়ে বলে উঠলেন, সমাজের তৈরি নিয়ম। সমাজ কাদের তৈরি? নুসরাত। নুসরাত ফিরে তাকালো না নাজমিন বেগমের দিকে। লিপি বেগম হেসে উত্তর দিলেন, তুমি জানো না? নুসরাত কপালে ভাঁজ ফেলে হাসলো একগাল ফুলিয়ে। প্রশ্নাতীত চোখে তখনও তাকিয়ে ইশারা করছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। পাশ থেকে আরশের গম্ভীর স্বর ভেসে এলো, আমাদের। নুসরাত চোখের চশমা ঠিক করে নিয়ে নড়ে চড়ে বসলো। নাজমিন বেগম নুসরাতের মুখের ভাব দেখে তার মনোভাব ধরে ফেলেন, তাই নিষেধাজ্ঞা জারি করতে বলে উঠলেন, আর একটা কথা না, ইশরাত উঠে দাঁড়াও। ইসরাত নিজের জায়গা থেকে নড়ল না। যাইনো ইশারা করলো চুপ করে বসে থাকতে। হেলাল সাহেব কঠোর স্বরে জিজ্ঞেস করলেন, উঠে দাঁড়াচ্ছিস না কেন? শুনতে পাসনি কি বললাম? ইসরাত দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়াতে যাবে, জাইন হাত চেপে ধরল। গম্ভীর গলায় বলল, প্রয়োজন নেই হেঁটে দেখানোর। ও তেরা হোক, বাঁকা হোক, টাক হোক, ল্যাংরা হোক, রোগা হোক, যাই হোক, ওকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই। তাই হাঁটার আর কোনো প্রয়োজন তো আমি দেখছি না। প্রয়োজন আছে। সুফি খাতুন না বুঝে নুসরাতের কথাই সহমত পোষণ করলেন, বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ প্রয়োজন আছে, উঠে দাঁড়াও। নুসরাত হাসল। ইসরাত উঠে দাঁড়াতে যাবে, নুসরাত হাত তুলে বাধা দিল। চোখ ছোট ছোট করে হেসে ফেলল, তারপর বলল, তোকে কে বলেছে
উঠে দাঁড়াতে। আমি তো জাইন ভাইকে হেঁটে দেখাতে বলছি। নাজমিন বেগম মাথায় হাত চাপড়ালেন। তিনি জানেন এই মেয়ে এই ধান্দা আটছে নিজের মস্তিষ্কে, তাই তিনি বাদে সকলে একসাথে প্রশস্ত গলায় চেঁচিয়ে উঠল, কি? নুসরাত নির্বিকার চিত্তে চেয়ে রইল। জাইনকে চোখ দিয়ে ইশারা করল উঠে দাঁড়ানোর জন্য। হেলাল সাহেব রাগী কণ্ঠে বললেন, মাথা ঠিক আছে তোর? নুসরাত ঠোঁট চেপে ধরে উপনিচ মাথা নাড়ল। হেলাল সাহেব কিছু বলতে নিবেন, আরশ গমগমে স্বরে বলতে লাগলো, সমস্যা কোথায়? ভাইয়া হেঁটে দেখাক আর ঈশাদ হেঁটে দেখাক, একজন দেখালেই হয়। আমি এতে খারাপ কিছু দেখছি না। এরকম হয় না। এই তো আপনারা বললেন সমাজের তৈরি নিয়ম, তাহলে এখন কেন বলছেন এরকম হয় না? মেয়েকে বলুন হেঁটে দেখাতে। ছেলেকে বলুন হেঁটে দেখাতে। ইসরাত আর জাইন দুজনে উঠে দাঁড়ালো। একজন আরেকজনের পানে যে এক পাশ থেকে ও পাশ হেঁটে দেখালো। হেলাল সাহেবের ব্যাপারটা মনোপুত না হয় ক্ষিপ্ত চাহনি নিক্ষেপ করে বললেন, মেয়ের চুল দেখাও। আব্বা, ছেলের চুল দেখুন, ভালো করে টেনে টুনে দেখে নেবেন চুলগুলো আসল নাকি নকল। আসল হলে একটু জোরে টান দেবেন। কম বয়সে চুল পড়ে গেলে আমাদের ইশরাতকেই টাক জামাই নিয়ে থাকতে হবে। নাজির সাহেব নুসরাতের কথায় উপনিস মাথা নাড়লেন। নাজমিন বেগম কটমটিয়ে বললেন, নুসরাত, কি হয়েছে? হ্যাঁ, নুসরাত নুসরাত বলে চিৎকার করছো কেন? কিছু বললে বলো, না হয় আমার কাজে বাধা দিও না। মেয়ে রান্না জানে? ছেলে রান্না জানে? হেলাল সাহেব চোখ উল্টিয়ে নিলেন। ক্ষিপ্ত চাহনি নিক্ষেপ করে জিজ্ঞেস করলেন, ছেলে রান্না জানা না জানা দিয়ে তোমাদের কাজ কি? নুসরাত শ্বাস ফেল। খোপা খুলে যাওয়া তা আবার বান করতে করতে উত্তর দিল, আমাদের মেয়ের রান্না জানা আর না জানা দিয়ে আপনাদের কাজ কি? মেয়ে কি ঘরের কাজ জানে? হেলাল সাহেব চুপচাপ নুসরাতকে কিছুক্ষণ লক্ষ্য করলেন, তারপর শ্বাস ফেলে বলে উঠলেন, আমাদের মেয়ে পছন্দ হয়েছে, কিন্তু মেয়ের বোন পছন্দ হয়নি। মেয়ে মানুষের মুখ এত লাগামহীন ভালো চোখে দেখে না মানুষ। ছেলে কি ঘরের কাজ জানে? আমাদেরও ছেলে পছন্দ হয়েছে, কিন্তু ছেলের বাপকে পছন্দ হয়নি। পুরুষ মানুষের মহিলাদের কাজের বিষয়ে এত খুঁতখুঁতে হওয়া আমার বাপ মেয়ে ভালো চোখে দেখে। নাসির সাহেব নুসরাতের সাথে তাল মিলে হ্যাঁ বললেন। হেলাল সাহেব নাসির সাহেবের দিকে তাকালেন। উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, মেয়েকে একটু মেয়েদের মতো কাপড় পরা আর বসা শেখাবেন। পুরুষ মানুষের মহিলাদের কাজের বিষয়ে এত খুঁতখুঁতে হওয়া আমরা বাপ মেয়ে ভালো চোখে দেখি না, ঠিক না আব্বা? আপনার ছোট ছেলেকেও বুঝিয়ে বলবেন অপরিচিত মানুষদের এত কাছে ঘেঁষে বসা ঠিক না। আপনাকে দেখে আদবই মনে হচ্ছে, তাই পরের বার আসার সময় ছেলেকেও একটু আদব কায়দা ভালোভাবে শিখিয়ে নিয়ে আসবেন। শিকদার বাড়ি। নিজাম শিকদারের হাতে মিষ্টির বক্স তুলে দিতেই ভুর কুচকালেন পৌর লোকটা। নুসরাত লোকটাকে এমন করতে দেখে একটা মিষ্টি টুপ করে প্যাকেট থেকে বের করে ঢুকিয়ে দিল নিজাম শিকদারের মুখে। মৃদু কণ্ঠে বলল, আহ, এত চিন্তা করছো কেন তুমি? চুপচাপ খেয়ে নেবে মিষ্টি, তা না করে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছো। একটা কথা শোনো, 2 দিন পর এমনি কবরে চলে যাবে, তাই ভালোভাবে খেয়ে দে কবরে যাও। এক ঠ্যাং তো এমনিতেই কবরে। নিজাম শিকদার মুখের ভেতর ঢোকানো মিষ্টিটা খেয়ে ঢুকিলেন। মুখে বিকৃতি ঘটিয়ে জিজ্ঞেস করলেন, এমন কাজ সম্পাদনা করেছো যে মিষ্টি বিলাচ্ছ তোমরা বাপ মেয়ে? নুসরাত হাসলো, গা তুলিয়ে হেঁটে গিয়ে সোফায় আরাম করে বসলো। মৃদু আওয়াজে বলে উঠল, আগে 1000 টাকা বের করো, তাহলে বলবো, না হলে সুখবর জানার কোনো দরকার নেই। নিজাম শিকদার তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে 1000 টাকার নোট বের করে নুসরাতের দিকে এগিয়ে দিলেন। সুরভি বিরক্ত কণ্ঠে বলল, আমার দাদার থেকে টাকা নিতে তোর লজ্জা লাগছে না? না, মোটেও লাগছে না। সুরভি শব্দ করে শ্বাস ফেলল, ইশারায় বলল কি হয়েছে বলার জন্য। নুসরাত মৃদু তেজি কণ্ঠে বলে উঠল, মেহমান আসলে তোমরা খেতে দাও না? আমাকে আগে আপ্যায়ন করো, তারপর বলবো। চর্বি নুসরাতের গোড়ামিতে বিরক্ত হলো। রাগি চোখে চেয়ে যখন উঠতে যাবে, নুসরাত থামিয়ে দিল। হাত দিয়ে ইশারা করল বসে যাওয়ার জন্য। ব্যগ্র স্বরে বলে উঠল, আমার জন্য সুখবর, কিন্তু তোর দাদার জন্য শোক খবর, তাই নিজেকে রেডি করে নিতে বল। নিজাম শিকদার নুসরাতের হেয়ালিতে অস্থির হয়ে উঠলেন। মৃদু আওয়াজে সুরভির উদ্দেশ্যে বললেন, আমার বিপি হাই হচ্ছে, তাড়াতাড়ি বলতে বলো কে।
সুরভি দৌড়ে উঠে আসলো, হাত দিয়ে নিজাম শিকদারের পিঠে হাত বুলিয়ে দিয়ে ফ্যাস ফেসে কণ্ঠে শুধায়। বলবি তুই? নুসরাত মাসি তাড়ানোর ভঙ্গিতে উড়িয়ে দিল সুরভির কথা। সে তার মর্জির মালিক, কেউ তার উপর কৃতিত্ব জাহির করতে পারে না। তাই নৈশব্দে অনেকক্ষণ বসে থাকলো। দেখে বোঝা গেল বর্তমানে কথা বলার কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা নেই। সুরভি শক্ত কণ্ঠে বলে উঠল, নুসরাত। নুসরাত আরাম করে বসে রইল, হাত বাড়িয়ে এসির পাওয়ার কমিয়ে দিয়ে মৃদু আওয়াজে আওড়ায়। একটু আগে যে মিষ্টি খেয়েছেন তা জাইন আর ইশরাতের বিয়ে ফাইনাল হওয়ার মিষ্টি। আগস্টের 20 তারিখ তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে। নিজাম শিকদার মুখ পাংশুটে বানিয়ে চেয়ে রইলেন। নুসরাত মৃদু আওয়াজে বলে উঠল, তুমি লেট করে গিয়েছো বুড়ো হ্যান্ডসাম। জাইন আর ইশরাতের অনেক আগে বিয়ে হয়ে গেছে। কবে? সাল 2012, মাস জুলাই, তারিখ 20, দিন শুক্রবার। তারিখ দেখে খুব ভালো মনে রেখেছিস। নুসরাতের মুখ ফসকে বের হয়ে আসলো। আমার বিয়ের তারিখ আমার মনে থাকবে না, গাধা নাকি? কথাটা বলি মুখ চেপে ধরল। এক পলক সৌরভীর দিকে চোখ বোলালো মেয়েটা। তার দিকে তেসরা চোখে চেয়ে আছে। নুসরাত পাত্তা না দিয়ে উঠে দাঁড়ালো। নিজাম শিকদারের সুকহত মুখের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে হাসলো। হাত দিয়ে পিলেন ওড়ার মতো করে দেখিয়ে বলল, তোমার কোকিলা সুরি ভো হয়ে গিয়েছে। নতুন কাউকে খুঁজে বের করো, কারণ কোকিলা সুরি এখন জাইনের স্ত্রী। আশা করি আজ রাতে আরামের ঘুম হবে। কিভাবে আরামের ঘুম হবে? তোমার ঘুম আজ হারাম হয়ে যাবে। ঠাট্টা করছো আমাকে নিয়ে? সে সাহস আছে আমার? নাসির মঞ্জিলের ড্রয়িং রুমে আসর বসেছে। টেবিলে তখনকার রেখে যাওয়া নাস্তার জিনিসপত্র একের পর এক জিনিস তুলে নাসির মঞ্জিলের সবাই নিজেদের মুখের ভেতর ঢোকাচ্ছে। ইসরাতকে ইরহাম ইশারা করে মুখের খাবার গিলে নিয়ে শুধালো। আপনি সালামি কত দিয়েছে? ইসরাত নিজের হাতের মুঠোয় টাকাগুলো দেখিয়ে হাসলো। অনেকগুলো খাম দিয়েছি সৈয়দ বাড়ির সবাই দেখতে এসে। ঠোঁট কামড়ে হেসে খামগুলো রাখলো সবার মাঝখানে। খাম খুলতে খুলতে উত্তর দিল, এখনো জানি না, খুলে দেখি কত দিয়েছেন সবাই। সবার খামের উপর যার যার নাম লেখা। প্রথমে হেলাল সাহেব ও লিপি বেগমের পক্ষের খাম খোলা হলো। সেখান থেকে বের হয়ে আসলো 10,000 টাকা। শোয়েব সাহেব আর ঝর্ণা বেগমের খাম থেকে বের হয়ে আসলো 7,000 টাকা। শহীদ সাহেব আর রুহিনী বেগমের খাম থেকে বের হয়ে আসলো 12,000 টাকা। নুসরাত কিয়ৎকাল বড় বড় চোখে টাকার দিকে চেয়ে আওড়ালো। বড়লোক মানুষজন। সবাই হাসলো, টাকাগুলো একত্রিত করলো। হঠাৎ জাইন লেখা একটা খামে আহানের চোখ আটকালো। মোমোকে ইশারা করতেই সে খাম হাতে নিল সে। সেটা তার হাত থেকে হস্তান্তর করার জন্য হামলে পড়ল সবাই। নুসরাত থাবা মেরে খামটা নিজের কাছে নিয়ে আসলো। এক প্রকার উড়িয়ে ইসরাতের দিকে তাকিয়ে ইশারায় জানতে চাইল খুলবে নাকি খুলবে না। ইশারায় হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়াতেই খাম খোলা হলো। সেখান থেকে টাকা বের হয়ে আসলো না। জাইন লেখা একটা নেকলেস আর একটা চিঠি বের হলো। নুসরাত চিঠিটা ইসরাতের হাতের মুঠোই দিয়ে দিল। মনে মনে ইচ্ছে জাগলো জানার কি লিখেছে ব্যাটা, কিন্তু নিজের ইচ্ছে দাফন করে ঠোঁট চেপে নীরব হয়ে বসে রইল। ইসরাত চিঠিটা খুলতেই টানা টানা হাতে কিছু লেখা ভাসলো অক্ষি কোটরে। প্রথমে বড় বড় অক্ষরে লেখা, প্রিয় সহধর্মিনী। প্রিয় সহধর্মিনী, আমার লেখার হাত জঘন্য আমি জানি, তাই আমার লেখা নিয়ে হাসাহাসি করবেন না। আমি এই চিঠিটা আপনাকে লিখছি এই জন্যই যে আমার আব্বু আপনার বাসায় এসে অনেক উল্টাপাল্টা কথা বলবে। তাতে আপনি মন খারাপ করবেন না। আপনাকে দেখতে আসার পর আমি আপনার কথা বলতে পারবো না। আমি একটা ওয়াদা করেছিলাম আমার আব্বুর সাথে, আর তাতে আমি দায়বদ্ধ। আপনার মনে প্রশ্ন জাগলে চাইলেই আমি আপনাকে মেসেজ করে জানাতে পারতাম, কিন্তু এভাবে কেন? হয়তো জাগতেই পারে। আমি লজ্জার সাথে এই স্বীকারোক্তি দিচ্ছি যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এমনকি মোবাইল নাম্বার দুটোর কোনোটাই আমার কাছে নেই। তাই আমার এই গাফিলতি আপনি নির্দ্বিধায় ক্ষমার চোখে দেখবেন। ইতি আপনার প্রিয়। ইসরাত চিঠি পড়ে মুচকি হাসি দিল। নুসরাত আর ইরহাম চোখাচোখি করলো। তারপর দুজনে শুরু হলো ইসরাতকে নিয়ে ঠাট্টা করা। দুজনে ঠোঁটে হাত চেপে হি হি করে হেসে উঠল। ইরহাম মৃদু আওয়াজে বলল, আজ একটা চিঠি পাই না বলে এরকম ঠোঁটে হাত চেপে হাসতে পারি না।
নুসরাত কিছু বলার পূর্বেই ইরহামের মোবাইলে কল আসলো। তর্জনী আঙ্গুল ঠোঁটে চেপে চুপ দেখালো। সবাই চুপ হতেই কল পিক করে কানে ধরল ইরহাম। ওপাশের কথা শুনেই মুখ কালো করলো, শঙ্কিত গলায় বলল, আসছি ভাই। ফোনটা পকেটে ঢুকে নাসির মঞ্জিল থেকে দ্রুত পদক্ষেপে বের হতেই সবার কাছ থেকে বিদায় নিল। নুসরাত কিছু বলার পূর্বে ইরহাম হন্তদন্ত পায়ে ছুটল, বিড়বিড় করে আওড়ালো, আজ মনে হয় আর বাঁচবো না। সাদা সাদা মেঘের থোকা নীল দিগন্তে নিজেদের আধিপত্য বিস্তার করেছে। হিমেল বাতাস বইছে প্রকৃতিতে। বাহিরে মেঘের আনগোনা চলল, পরিবেশ আগে নেই গরম। ঠান্ডা বাতাসে পরিবেশ একটু শীতল হওয়ার বদলে তা আরও দ্বিগুণ স্তরে গরম হচ্ছে। সেই গরমে সে ভর করেছে নাসির মঞ্জিলের দ্বিতীয় কন্যা সৈয়দা নুসরাত নাসিরের উপর। বিরক্তি দিতে মুখ ঠোঁট কুচকে বসে আছে সে। সামনে বসা আহান নিজেও বোকার মতো মুখ বানিয়ে চেয়ে আছে বইয়ের পানে। নিজেই বুঝতে পারছে না তার ভুলটা কি। নুসরাতের এমন ক্ষিপ্ত চাহনি বাইবা কেন তার দিকে। কাচমাচু ভঙ্গিতে যখন বসেছিল আহান, তখন নুসরাত শক্ত কণ্ঠে বলে ওঠে, পড়ো। এরকম গাধার মতো এই রসায়ন কেমিস্ট্রির দিকে তাকিয়ে আছিস কেন? আহান নুসরাতের ভুল ধরিয়ে দেওয়ার জন্য তাৎক্ষণিক বলে ওঠে, রসায়ন কেমিস্ট্রি কি বললে এটা বলো। আন কথা শেষ করতেই তার কানে ভেসে আসলো দাঁত দিয়ে কটমট করার শব্দ। ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে ভেবে জিব্বা কাটলো। তারপর চুপচাপ পড়তে মনোযোগী হলো। মনে মনে ভাবলো, কোন ঠাডা এসে পড়েছে আবির ওপর, যে তাকে এই রাক্ষস মহিলার কাছে পড়তে রেখে গিয়েছে। তার বাপকেও বলিহারি, পড়াশোনার জন্য এদের কাছে পাঠাতে হলো। ইরহাম ভাইয়ের কাছে পাঠালে কি এমন হতো? নিজেই নিজের জিভ কাটলো। আবার দুপাশে মাথা দোলাতে দোলাতে নিজেকে শুধরে মিনমিন কণ্ঠে বলে ওঠে, ইরহাম ভাই কিছু পারে নাকি? নুসরাত মোবাইল এক হাতে চাপতে চাপতে আহানকে উদ্দেশ্য করে বলল, একাদশ অধ্যায় বের কর। আহান একাদশ অধ্যায় বের করলো। নুসরাতের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, তুমি জানো এই অধ্যায় কি আছে? নুসরাত সামান্য চোখ ঘোরালো আহানের দিকে। নিজের মেয়েলি চোখগুলো দিয়ে ইশারা করলো পড়া শুরু করতে। আহান মিনমিন করে নুসরাত জানে নাকি জানে না তা জানার জন্য শুধালো। একাদশ অধ্যায়ের নাম কি? নুসরাত মোবাইলের দিকে চোখ রেখে উত্তর দিল, খনিজ সম্পদ, জীবাশ্ম। হয়েছে, এবার পড়া শুরু কর। আহানের এতেও হলো না। নুসরাতের পানে গোল গোল চোখে চেয়ে জানতে চাইল, তোমার এসব মনে আছে কিভাবে আপু? তোর মতো মাথা মোটা পেয়েছিস? আমি নুসরাত নাছির যা একবার জীবনে দেখি তা কখনোই ভুলি না। আহান নুসরাতের কথাই ভেঙচি কাটল। অতঃপর বই পড়া মনোযোগী হতে বইয়ের পাতা উল্টালো। শুধু কিছুই পড়ার মতো মনে হলো না তার কাছে। তাই নুসরাত কি প্রশ্ন করতে তৎপর হয়। কলম মুখে ঢুকিয়ে চোখের গোল চশমা জোড়া নাকের ডগায় নামিয়ে প্রশ্ন করলো,